আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আজকে আমরা আসলে একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদিও এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার বা স্টক যেটাই বলেন। কেন ইন্টারেস্টিং সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি এটা কত তারিখ? জানুয়ারির ৩ তারিখে একটা পোস্ট করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল প্রাইসটা যখন এখানে ছিল তখন দেখেন এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই যেহেতু কোম্পানি আমার না। টেলিগ্রামটা আমি টেলিগ্রামে কোন সবকিছু আসলে পোস্ট এই কারণেই করি কারণ এখানে অনেক বড় সাইজের ভিডিও দেয়া যায়। 2 জিবি পর্যন্ত অনায়াসে আপনি ভিডিও এখানে দিতে পারবেন। সো এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেটা অন্য কোথাও আসলে নাই। So, আমরা জানুয়ারি 13 তারিখ এটা পোস্ট করি। জানুয়ারি 13 তারিখ পোস্ট করে আমি লিখেছিলাম ইন্ট্রাকো বর্তমানে যে প্রাইস আছে 21 টাকা, সেখান থেকে প্রথমে সে ড্রপ করে 19 টাকা আসবে। এখানে লেখা আছে প্রত্যেকটা জিনিস। আপনারা যারা দেখেননি দেখে আসবেন। এবং 20 টাকার যে লেভেল আছে সেখানে আসবে। এটাকে যদি সে ভাঙতে সক্ষম হয় তাহলে প্রায় সরাসরি ড্রপ করে 19 টাকা 19 পয়সার লেভেলে চলে আসবে এবং সেখান থেকে কিছুটা আপ দেবে। এরপর প্রাইস 21 দুই একদিন ঘোরাফেরা করে আবার ড্রপ করে 17 টাকা 19 90 পয়সার যে লেভেল থেকে 17 টাকা 40 পয়সার রেঞ্জে আসবে এবং এরপর মোটামুটি 20 টাকা অথবা 21 টাকা রেঞ্জ পর্যন্ত আপ দেবে। এই অপরচুনিটিটা আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি আমার অ্যানালাইসিস মিলবার সম্ভাবনা অনেক বেশি দেখি। ঠিক আছে, অনেক বেশি দেখি সামনের দিন। এখন এটা আমরা সেম একই ভাবে আমি যেরকম চিন্তা করেছিলাম আপনারা দেখেন ওইখান থেকে একদম হয়তো স্লোলি ড্রপ করেনি, বাট যেদিন এটাকে ব্রেক করে ফেললো ওই দিন একদম 18 টাকায় চলে আসছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই 17 টাকা 90 পয়সার লেভেল টাচ করতে পারেনি কারণ হল্ট হয়ে গেছিল। প্রাইস হল্ট হওয়ার কারণে আসলে পুরোটা একদম ধুম করে নেমে যায় এবং আমরা মোটামুটি বেশ ভালো একটা ড্রপ দেখতে পাই। এখন এটা কেন? এটার রিজনটা হচ্ছে মার্কেট কিছু রুলস মেনটেন করে, যে রুলস গুলো আমাদেরকে জানতে হয়, বা মার্কেটের এই রুলস গুলো না একেবারেই মানে কি বলে আসলে নর্মাল, যে এইগুলো মেনটেন হয় মার্কেটে। যেমন গ্যাপের একটা মেনটেন থাকে, তারপর অনেক বেশি উপরে চলে গেলে হুট করে ওখান থেকে বাইনা করা, ওইখান থেকে সেল হুট করে আসতে পারে। দেখেন প্যানিক সেল অনেক খারাপ একটা জিনিস। যখন প্যানিক হয় তখন পাবলিক কিন্তু ধুম করে পড়ে যায় এবং যেটা যত বেশি ইন্টারেস্টলি বাই হবে ওখান থেকে বেরোয়ার টাইম বেড়ে মানে চলে আসছে এবং তাই চিন্তা করতে হবে। সো আমরা আজকে ইন্ট্রাকো রিফিলিং নিয়ে আলোচনা করব পুরোটা। আমরা কিছু জিনিসপত্র দেখব, এটার সাথে সাথে আমরা পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করব যেটা এখন পর্যন্ত হয়ে ওঠেনি আসলে। তো কেন ইন্ট্রাকো ইন্ট্রাকো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে সবকিছু মিলে সেজন্য, যদিও এটার শেয়ার প্যাটার্ন ভালো না তারপরও এখন পর্যন্ত যেহেতু আসলে জেড ক্যাটাগরিতে চলে গিয়েছে কয়েকদিন আগেই অলরেডি, তো তারপরে এটা নিয়ে আলোচনা করছি কারণ আমার ভালো লাগছে। তো এটা লাস্টে যে হয়েছিল এখানে ডিভিডেন্ড ঘোষণা করেনি সেজন্য জেড ক্যাটাগরিতে গিয়েছে হয়তো রিসেন্টলি, আমি এটাও দেখিনি কখন গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পি রেশিও 23 আছে, বেশ ভালো। ফ্রি ফ্লোট আছে 69%, 70%ই ধরি। 70%, এখানে আসলে 69% নাই, 70%। এরপরে আমরা চলে আসবো এইখানে, আমরা একটু নিউজের দিকে তাকাবো আসলে কয় তারিখ ইয়া করছে এটা আমি দেখিনি ওই জন্য। দেখেন রিসেন্টলি 12 তারিখ এখানে জেড ক্যাটাগরিতে গিয়েছে জানুয়ারির 29 তারিখ, এই কারণে আসলে দেখা হয়নি। সো যাই হোক আমরা শেয়ার প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি এবং আমাদের এগুলো তো অলরেডি হয়ে গেছে। টোটাল শেয়ার আছে 9 কোটির মতো, 10 কোটির কাছাকাছি। ডিরেক্টর 30%, 57%, 58% হচ্ছে পাবলিকের কাছে। সো এটা ভালো না আমার কাছে, এই জায়গাটা আমার কাছে পছন্দের না। ডিরেক্টরশিপ 40% হতো, এটা 40-45% হতো, বাকিটা ইনস্টিটিউট হতো 20%। দ্যাটস ভেরি গুড এনাফ, ব্যাপারটা এরকম। আর তারপর আমি বলছি না অনেক খারাপ, কারণ এখন পর্যন্ত এটা লিডিং কোম্পানি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে, সরি ফুয়েল অ্যান্ড পাওয়ারে বেশ ভালো একটা লিডিং কোম্পানি, এদের বেশ রেপুটেশন আছে। আসবো আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, সে কি বলতে চাই আমরা একটু দেখি। 2018 সালে মেবি এটা ইয়া হয়েছিল, লিস্ট হয়েছিল মেবি 2018 সালে, হ্যাঁ 2018 সালে, রাইট। সো এখন ফ্যাক্টর হচ্ছে আমরা পুরো জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো। অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমি লিঙ্কও অ্যাড করে দেবো, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন। কাছাকাছি পর্যায়ের, অনেক বেশি চেঞ্জ নাই। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ হাই এবং এ লো এর মাঝখানে মার্কেট এখন পর্যন্ত ঘোরাফেরা করছে, অর্থাৎ আমাদের যে লাস্ট লো সেটা এখন পর্যন্ত সে টাচ করেনি। আমাদের এটা কেন ছিল আমি এটা একটু দেখাই। আমরা বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এটা আমাদের কাছে একটা প্রাইস পয়েন্ট যেখান থেকে প্রাইস কি করেছে, প্রথমে মুভ অফ করেছিল, দেন ডাউন, দেন আপ করার জন্য এটা আসছে। এরপরে লাস্ট লো যেটা আমাদের কাছে এখন পর্যন্ত সবচেয়ে পিওর, এবং আমরা এটাকে পরিপূর্ণরূপে একটা বক্স বানিয়ে দেবো যাতে করে আমাদের পরবর্তীতে আমরা এই প্রাইসটাকে
কাজে লাগাতে পারি, এটা আরো 1 বছর পরেও কাজে লাগবে, আরো 5 বছর পরেও কাজে লাগবে যদি প্রাইস এখানে আছে। কেন? প্রাইস এখন ঊর্ধ্বমুখী, প্রাইস যে কোনো সময় হয়তো আপনার সলিড রান করে উপর দিকে চলে যেতে পারে। এখন বলতে পারেন ভাই জেড ক্যাটাগরি কি যাবে, ভাই কেপিপিএল যেতে পারলে এটা পারবে না কেন? এত ভালো কোম্পানি, এত অ্যাটলিস্ট অফিস আছে, আপনি এটাকে সরাসরি ফিজিক্যালি পাচ্ছেন। আর যাই হোক, এগুলো নিয়ে কথা বললে আমার ঝামেলা, অনেকের গায়ে লাগবে, দরকার না আমরা কথা না বলে আমরা কাজ করি, চলো। তো এখন ফ্যাক্ট হচ্ছে যখন এখানে ড্রপ করছিল আমাদের কাছে এটা রিসেন্ট একটা লো, যেখান থেকে প্রাইস মুভ ব্যাক করে উপরের দিকে যেতে পারে। তা আমরা কি করছি, আমাদের লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেটাকেই আমরা আপাতত জন্য মেজারমেন্ট আনছি যে ভাই এটার উপরে যতক্ষণ থাকবে প্রাইস ততক্ষণ পর্যন্ত আপ মুভেই থাকবে, কারণ আমরা দেখতে পাচ্ছি মান্থলিতে সে এটার উপরে ক্লোজ দিয়েছে একবার, এবং দ্বিতীয়বারে ঠিক ওই একই জায়গাতে সে জাস্ট টাচ করে উপরের দিকে চলে গিয়েছে। যাবো উইকলিতে দেখেন এই প্রাইসটাই সে টাচ করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। কিন্তু এখন যে মানে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের যে বেসিক চেঞ্জটা দরকার, মানে লাইন চেঞ্জ হওয়ার জন্য, অর্থাৎ সেল সাইড থেকে বাই সাইডের জন্য যে লাইনটা ক্রস করতে হবে সেটা সে এখন পর্যন্ত ক্রস করেনি। সেটা কত? 23 টাকা 10 পয়সার লেভেলটা সে এখন পর্যন্ত ক্রস করতে পারেনি, সে কারণে আমার কাছে সেটা এখন পর্যন্ত আসলে বাই বাইসে যায়নি। আপনি বলতে পারেন ভাই আপনি কি, হ্যাঁ হইতে পারে আপনি বলতে পারেন আপনাকে, আমি কেউ না, আমি হচ্ছে মার্কেটের সাথে আসলে নিজেকে রিলেট করতে চাই যে আসলে মার্কেট কি করতে যাচ্ছে সেটা নিয়ে আমাদেরকে একটু থিঙ্ক করতে হয়। দেখেন রিসেন্ট টাইমে আমরা এখানে যখন আমি এটা লিখেছিলাম এটা অগাস্টের 13 তারিখ বা 14 তারিখ ছিল, তখন শেয়ার প্যাটার্ন এই ধরনের ছিল 57, 30 আর এখনো এরকমই আছে, চেঞ্জ হয়নি। আচ্ছা আমি মনে করছি এটা চেঞ্জ হয়েছে, যাই হোক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেরকম কোনো আহামরি চেঞ্জ আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। তো যেহেতু এটা ইন্টারনাল স্ট্রাকচার, পুরোটাই ইন্টারনাল, কেন? কারণ হচ্ছে প্রাইসটা একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, এটাকে আমরা সুইং বলি, একটা নির্দিষ্ট সুইং এর মধ্যে আছে। সো এটা এখন পর্যন্ত আসলে বের হয়নি, গন্ডি থেকে বের হয়নি। যদি বের হয়ে যেত লাইক দিস, দেখেন প্রাইস যখন এখান থেকে ড্রপ করলো এখানে একটা গন্ডি ছিল, সেই গন্ডি থেকে বের হয়ে গেছে, সে সেল হয়েছে, দেখেন ফ্লোলি সে সেল করে গেছে। এখানে একটা গন্ডি ছিল, সেই গন্ডি থেকে সে বের হয়েছে, আবার ওঠার চেষ্টা করতে পারে না, আবার ড্রপ করছে। কেন? আস্তানা খুলবে, প্রাইস সবসময় ট্রাই করবে একটা আস্তানা খুঁজে বের করতে। দেখেন প্রাইস এখান থেকে উঠেছিল, এখানে এসে সে সাপোর্ট করেছে, চেষ্টা করেছিল মার্কেটকে ধরে রাখা, পারেনি, আবার মার্কেট ওঠার চেষ্টা করছে, মার্কেট ড্রপ। তো এই জায়গাগুলো আমাদেরকে সবার আগে এনশিওর করতে হবে যে মার্কেট আসলে বাই বায়াসে গিয়েছে কিনা। দেখেন আপনি যদি উইকলি বায়াসে যেতে চান তাহলে আপনাকে ডেইলি দেখতে হবে, ডেইলির উপরে অনেক বেশি ভরসা আপনি করতে পারবেন না, তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত উইকলি তাকে সাপোর্ট না করছে। উইকলি সাপোর্ট মানে কি ভাই? উইকলি কেমন সাপোর্ট? এটা তো একটা টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমের ব্যাপারটা হচ্ছে যখন অনেক বায়ার ইন্টারেস্টেড থাকে তখন উইকলি চেঞ্জ হবে, এটাই খুব স্বাভাবিক, কারণ একটা নির্দিষ্ট ফ্লোলি টাইমে সে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে, সেইটাই সে এখানে আমাদেরকে দেখাবে। ক্যান্ডেলস্টিক্স কি? ক্যান্ডেলস্টিক্স একটা চার্ট মানুষের মেন্টালিটির বা পাওয়ার আপ বা পাওয়ার ডাউনের। যখন মানুষের মেন্টালিটি থেকে চলে যায় যে সে থাকবে না, সে ড্রপ করে, যখন সে দেখে উপরের দিকে যাচ্ছে তখন সে এখানে ভলিউম এবং জাস্ট ক্যান্ডেলস্টিক্স আমাদেরকে একটা ফরমেশন ক্রিয়েট করে, যেটাকে আমরা পিক্টোরিক্যাল চার্ট বলি। যে এখানে আপনি একটা পিকচার দেখে থিঙ্ক করতে পারেন বায়ার এবং সেলারের মোটিভ। আমার অলরেডি একটা প্রায় 2.5-3 ঘন্টার একটা ভিডিও আছে শুধু ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের উপরে, এবং এক্সারসাইজও আছে আপনি কিভাবে ক্যান্ডেলস্টিক্স এর উপরে ট্রেডিং করবেন বা ক্যান্ডেলস্টিক্স কিভাবে বুঝবেন। পুরো 3 ঘন্টা, প্রায় 2 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টায় ধরুন আপনি এদিক ওদিক যাবেন, আর 15 মিনিট আমি ধরে নিলাম। তো যদি কখনো সুযোগ হয় অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনার অনেক কাজে লাগবে। আচ্ছা ওটা কোথায় পাবেন সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে, এখানে গেলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? পুরো ভিডিওটা একদম ফ্রি, আমার পুরো কোর্স ফ্রি করা আছে, 15 ঘন্টার ভিডিও আছে ভাই, আপনারা দেখলে আমি জানি আপনাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আপনি 10-20 হাজার টাকা দিয়ে শিখতে পারবেন না, ওটা এই পরিমাণ আসলে কাজের। দেখে আসতে পারেন, সবার জন্যই আমন্ত্রণ। আচ্ছা আমরা কাজের কথা আসি। এখন ফ্যাক্টর হচ্ছে আমরা এখন কি করব, আমাদের আসলে করার কি আছে বা আমাদের আসলে দেখার কি আছে। আমাদের যে বায়াসটা এখানে ক্রিয়েট হয়েছিল সেটা ছিল এইটা, এখানে যখন গেল প্রথমে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করছে, পারেনি, রেসিস্টেন্স রেসিস্টেন্স এটুক পর্যন্ত সে কভার করে নিয়েছে, কভার করার পরে প্রাইসকে ড্রপ করানোর চেষ্টা করছে, সেটা পারেনি, লাস্ট হাই ব্রেক করেছে, এই যে হাইটা ছিল এটাকে সে ব্রেক করে উপরের দিকে গেল, এটাও সে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে সে নিচে নামার চেষ্টা করছে কিন্তু প্রিভিয়াস যে লো আছে সেটাকে সে ব্রেক করেনি, তারপর একদম দুম দুম করে উপরের দিকে চলে গেল। এখানে ওঠার টাইমে আমরা দেখতে পাচ্ছি একটা প্রাইস পয়েন্ট আছে, যে প্রাইস পয়েন্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা কোনটা ছিল? এটা ছিল এইটা, এইটা কি না, এইটা আমি এটাকে ধরি, জাস্ট এটাকে নেব, এই প্রাইস পয়েন্টটা ওয়াই, এটা একটা রিজন আছে, কারণ দেখেন প্রাইসটা যখন এখানে আসলো এই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, খুব খেয়াল করেন জিনিসটা, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে,
দেন ড্রপ করলো, আবার এটাকে ব্রেক করার পরে কিন্তু এই প্রাইসটা ড্রপ করছে, এখান থেকে ওটা টাইমে একই প্রাইসে আবার কি করলো, স্টপ করেছে। তার মানে পুরো একদিন এই প্রাইসটা তাকে আটকে রেখেছে। তার মানে এটাই আমি কি করলাম, আমার থিঙ্কে ছিল 17 টাকা 90 পয়সা। আমরা কোথায় লিখেছি দেখেন, 17 টাকা 90 পয়সার কথা আমি বলেছি এইখানে, এই দেখেন 17 টাকা 90 পয়সা, এই 17 টাকা 90 পয়সা এটার উপর ভিত্তি করে কিন্তু লেখা ছিল যে 17 টাকা 90 পয়সায় যদি প্রাইস ড্রপ করে আমরা একটা বাইব্যাক দেখতে পাবো। কেন, প্রাইস একে ব্রেক করার জন্য চেষ্টা করার সময় সে এখানে স্টপ হয়েছে। তার মানে এটা একটা রেসিস্টেন্স ছিল, যে রেসিস্টেন্সটা পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করবে। অলরেডি আমরা এটা নিয়ে বারবারই বলি যে ভাই সাপোর্ট বিকাম রেসিস্টেন্স, রেসিস্টেন্স বিকাম সাপোর্ট। তো এটা এই রেসিস্টেন্সটাই সাপোর্ট হিসেবে, ম্যাচও সাপোর্ট হিসেবে মার্কেটকে কাজ করবে এবং মার্কেটকে সে বুম করা। দেখেন আলটিমেট 17 টাকা থেকে মার্কেট কিন্তু 20 টাকা রানিং এ চলছে। আমি বলেছি 21 টাকা পর্যন্ত মার্কেট যেতে পারে, জাস্ট বলেছি, আমি বলছি না, আমি বলছি দেখে যাচ্ছে না এরকম কোনো কিছু না। বা এরকম হলে তো আমি এটা কিনেই নিতাম, যেহেতু প্রাইস আমার 17 টাকা 90 পয়সার নিচে আসেনি, আমি এটা থেকে নিজেকে দূরে রাখছি। আপনাকে সবার আগে যেটা থিঙ্ক করতে হবে যে আমি যখন কোন একটা ডিসিশন নিচ্ছি প্রাইস পয়েন্টের ক্ষেত্রে, আপনি সবসময় মাথায় রাখবেন প্রাইস ইজ ইম্পর্টেন্ট, প্রাইস ইজ এভরিথিং। আপনার দুনিয়া উল্টে যায়, আপনি প্রাইসের বাইরে কোনো কাজ করবেন না। দেখেন প্রাইস এখানে 13 টাকা 70 পয়সা কাজ করছে, প্রাইস 16 টাকা কাজ করছে। এই যে জিনিসগুলো, এগুলা মার্কেটকে রিলেট করাতে হবে নিজের সাথে যে ভাই এটা নিয়ম, আমি ভাই কাজ করবো না। দেখেন আমি ইউসিবি কেনার ক্ষেত্রে, আমি যখন ইউসিবি কিনবো আমি 1 মাস 16 দিন ওয়েট করছি শুধু 8 টাকা 90 পয়সার নিচে আসবার জন্য। 1 মাস 16 দিন, আপনারা বেহুশ হয়ে যাবেন, পারবেনই না ওয়েট করতে। আমি 1 মাস 16 দিন ওয়েট করে ইউসিবি কিনছি। তো এখন ফ্যাক্টর হচ্ছে ভাই ইউসিবি কেনার পরে এখনো মার্কেট নড়েই নেয়, 8 টাকা 90 পয়সায় আছে। আমি ততক্ষণ পর্যন্ত এটা থেকে বেরোবো না যতক্ষণ পর্যন্ত সে আমাকে 30% দিয়ে যাচ্ছে। তো ভাই এই জিনিসগুলো আপনাকে করতে হবে। আপনি দেখেন আমি ইটিএল এর অ্যানালাইসিস দিছি, আমার যে ক্লায়েন্ট গুলো আছে যাদের সাথে আমি কাজকর্ম করি টুকটাক, সেখানে দেখানো যাবে না, পরে দেখাবো অনেকদিন। আমি আপনাদেরকে পুরো আমাদের কনভারসেশনের ভিডিও দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ওখানে আমি প্রত্যেকটা জিনিস মেনশন করি যে ভাই এইখানের বাইরে, যদি উনি ক্লায়েন্ট হিসেবে মহিলা, তারপর প্রত্যেকটা দিন আমি ওনাকে মেনশন করে দিচ্ছি ভাই এখান থেকে এখানে যাবে, এটা করতে হবে, এই করতে হবে। করবেন আপনি, ভাই টাকা আপনার, সবকিছু আপনার, আমি শুধু আপনাকে বলতে হবে, আমি বলা পর্যন্তই করতে কিন্তু আপনাকে হবে। তো এই জিনিসগুলো ম্যাটার করে, এই আর কি। থ্যাংক ইউ। তো আমাদের এখন পর্যন্ত আসলে যে ব্যাপারগুলো সেটা হচ্ছে প্রাইস এখন পর্যন্ত আসলে ওইখানে আসেনি, 17 টাকা 90 পয়সার নিচে আসবে, যেটাই বলছিলাম বারবার, 17 টাকা 90 পয়সার নিচে আসবে, অথবা এটাকে যদি ব্রেক করে ফেলে দেন আমাদের এই প্রাইসটা তখন ইম্পর্টেন্ট হয়ে যাবে। কোন প্রাইসটা, আমরা একটু মার্কআউটে যাই, সরি আমি একটু কথা বেশি বলি না, আসলে কাজের কথা ভাই, কিছু করার নেই, এটা আমাকে বলতেই হবে। এটা হচ্ছে 18 টাকা 80 পয়সার যে লেভেল, 18 টাকা 80 পয়সার লেভেল অনেক বেশি ইম্পর্টেন্টলি কাজ করবে যদি এই প্রাইসটাকে ভেঙে ফেলে, অথবা 23 টাকার প্রাইস ভেঙে ফেলে। আমি তো 23 টাকার প্রাইস বাংলা তো ভাই আমি আসি মার্কেটে, কোনো কথাই নেই, আমি এখানে ঢুকবই। ইন্টার করার জন্য আমি বসে আছি অনেকদিন থেকে, আমি খেয়াল করিনি, এটা যখন ড্রপ করছিলাম ছিলাম না, তখন কোন একটা কারণে হয়তো ব্যস্ত ছিলাম, নাহলে 13 টাকা 70 পয়সা মার্কেট নামছে, আমার টার্গেটই ছিল 16 টাকা, আমি নিলাম না কেন। এরকম কিছু ব্যাপার আছে, এসপি সিরামিকার কিছু ব্যাপার আছে, ওগুলোর জন্য ওয়েট করতেছি, দেখি ও লিস্ট কাজ করে কিনা। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমরা অবশ্যই ওয়েট করবো 23 টাকার উপরে যেন মার্কেট যায়। এই মাঝখান থেকে কোনো ট্রেড করেন না কেউ, কারণ এটা একটা কনফিডেন্স এরিয়া। কনফিডেন্স বলতে কি বোঝায়, কারণ এখানে প্রাইস বাই এবং সেল দুটোই করছে, সো এখানে বায়ার সেলার দুজন মারামারি করবে, এটা খুব স্বাভাবিক। ওরা বলবে উপরে যাবো না, বেশিরভাগ লোক টেক প্রফিট নিয়ে নেবে, একে চলে গেছে জেড ক্যাটাগরি, সবকিছু মিলে আসলে একটা ম্যাসাকার অবস্থায় আছে। যেদিন ডিভিডেন্ড ঘোষণা করবে দেখবেন এমনি দুমদাম উঠে গেছে। সো ওঠার জন্য ওয়েট করেন, মাঝখান থেকে কোনো ট্রেড করেন না, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকেন।